যেটা সত্যি সেটাই বললাম। আর অফিসে যখন আর আসবই না, লেটার তো দিতেই হতো। তুমি যা করছো সব অতিরিক্ত করছো। একবার জ্বর, একবার এটা, একবার সেটা। আমি কি এমনি এমনি করতেছি? আপনি কিছু করেন না? আপনার সাহস হলো কি করে কাল আমাকে একা টেনে নিয়ে গিয়ে কিস করার চেষ্টা করার? আমি তেমনটা করতাম না। রিয়াজ বলল, কণা। কণা কি? মিথ্যা বাহানা দেবেন না একদম। একটা কথা কি জানেন, কণা আপুর সাথেই আপনাকে ভালো মানাবে। হ্যাঁ, আর তোমার সাথে বাংলাদেশ কেন, কোনো রাষ্ট্রের ছেলে কি মানাবে না? সেটা আপনার দেখতে হবে না। কার সাথে মিলিয়েছি আমি সেটা ভেবে দেখুন না। একটা ফুল মেন্টাল মেয়ের সাথে আপনাকে মিলিয়েছি। কথাটা বলে আহানা মুখ বাঁকিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। অনেক জোরে বাতাস বয়ে যাচ্ছে। আহানা ওড়না টেনে মাথায় দিয়ে গলায় পেঁচিয়ে নিয়ে পেছনে ফিরে তাকাতে দেখলো শান্ত কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানার চাহনি দেখে আরেকদিকে ফিরে দাঁড়িয়ে পড়ল সে। আহানা আবারও সামনে তাকালো। এই লোকটা এত খারাপ? শান্ত মুখ বাঁকিয়ে তাকালো এবার আহানার দিকে। আহানা হাতে একটা গাছের ডাল নিয়ে সেটা নাড়ছে বারবার। পরনে সুতির একটা 3 পিস হলুদ রঙের। শান্ত গাল ফুলিয়ে এখনো তাকিয়ে আছে ওর দিকে। আহানা আবারও ফিরে তাকালো, তাকিয়ে দেখলো শান্ত এতক্ষণ চেয়েছিল ওর দিকে। শান্ত আহানার তাকানো দেখে আরেক দিকে ফিরে গেল আবার। তারপর চুপচাপ করে উঠে বসলো সে। আহানা ডালটা ফেলে সেও এসে বসলো। দুজনে এবার কোনো ঝগড়াঝাটি না করে ভালো ছেলেমেয়ের মতন বাসায় ফিরে আসলো। আহানা কার থেকে নেমেই বাসার ভিতর দৌড় দিল। এসে দেখলো শান্তর মা আর ওর মা সোফায় বসে হাসছে দুজনে। আহানা ওনাকে সালাম দিয়ে পাশে এসে বসলো। শান্ত আহানার মাকে সালাম দিয়ে চলে যেতে নিতেই উনি বললেন আহানার পাশে এসে বসতে। আহানা চোখ বড় করলো, সাথে শান্ত। শান্ত শেষমেশ চেয়ার টেনে বসলো। আহানার সাথে বসার মন মানসিকতা তার নাই। শান্তর মা চোখ বড় করলেন শান্তর দিকে তাকিয়ে। আর কি করবে? শান্ত বাধ্য ছেলের মতন চেয়ার থেকে এসে আহানার পাশে বসলো। শান্তর মা এবার আহানার মায়ের হাত ছুঁয়ে বুঝালেন কথা শুরু করতে। তো শোনো তোমরা, আমরা দুই বোন মিলে ঠিক করেছি তোমাদের ছোটবেলায় এই মিষ্টি সম্পর্কটাকে একটা বৈধ সম্পর্কে রূপ দেব। আর সেটা হলো তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিতে চাই। আমাদের এবার আত্মার সম্পর্কটাও গভীরতর হয়ে যাবে। কথাটা শুনে শান্ত আর আহানা একসাথে উঠে দাঁড়িয়ে পড়লো সোফার উপর থেকে। দুজনেই চিল্লিয়ে বলল, অসম্ভব। শান্তর মার আহানার মা হাঁ করে তাকিয়ে আছেন। আমি আমি বিয়ে করব এই খারাপ অসভ্য লোকটাকে? জীবনেও না। আমি আমি বিয়ে করব এই বেয়াদব মেয়েটাকে? কখনো না। আহানার মা শান্তর মা মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি বেয়াদব? আপনার সাহস তো কম না, মায়ের সামনে আমাকে বেয়াদব বলেন? তুমি আমাকে অসভ্য বলছো, সেটা কি হবে? খারাপও তো বলছো। তোমাকে তো আমার এখন ধরে বাসা থেকে বের করা উচিত। আমার বাসায় এসে আমাকে অসম্মান করে কথা বলো তুমি? এই তোমরা দুজনে থামো, আমাদের কথা বলতে দাও। শান্ত আহানাকে এক ধাক্কা দিয়ে দূরে গিয়ে বসলো। আহানা সোফায় দুম করে পড়ে মা আর শান্তর মায়ের দিকে তাকালো। তারা বিষয়টা খেয়ালই করে নাই। আহানার মা ফিসফিস করে শান্তর মায়ের সাথে কি নিয়ে যেন আলোচনা করছেন। আহানা এবার উঠে এসে শান্তকে এক ধাক্কা মারতে যেতেই শান্তর হাত ধরে ফেললো। হাত ছাড়ুন। আপনি আমাকে ধাক্কা দিয়েছেন কোন সাহসে? বাসা থেকে ধাক্কা মেরে বের করা উচিত ছিল আমার। আহানা হাত ছাড়িয়ে টেবিলের উপর থেকে জুসের গ্লাস নিয়ে শান্তর মুখে মেরে দিল। শান্ত মুখ মুছে আহানার চুলের মুঠি ধরে টান দিল। এবার দুজনের মধ্যেই মারামারি লেগে গেছে। পুরো অবস্থা ডেঞ্জারাস। আহানার মা শান্তর মা ওদের দিকে তাকিয়ে দেখলো আহানার শান্তর কোট প্রায় ছিঁড়ে ফেলেছে, আর শান্ত আহানার চুলের 12টা থেকে 13টা বানিয়ে ফেলেছে। ওদের কাণ্ড কারখানা দেখে দুজনাই রোবটের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ফিক করে হেসে দিলেন। ওনাদের হাসি দেখে আহানার শান্ত দুজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। শান্তর মা তার আঁচলের ভিতর থেকে একটা কার্ড বের করলেন। লাল রঙের একটা কার্ড দেখে মনে হচ্ছে বিয়ের কার্ড। মা কার্ডটা বাড়িয়ে ধরলেন শান্ত আর আহানার দিকে। আহানার শান্ত দুজন দুজনের দিকে তাকিয়ে কার্ডটা একসাথে ধরলো। তারপর দুজনেই টানাটানা করে শেষে দুজনের হাতে রেখে কার্ড খুলল। ভিতরেই লেখা আছে শুভ বিবাহ। বরের নাম শাহরিয়ার শান্ত, বধূর নাম আহানা ইয়াসমিন। এই 2 লাইন দেখেই শান্ত আর আহানা চোখ বড় বড় করে তাকালো। তারপর ভ্রু কুঁচকে যে যার মায়ের দিকে তাকালো। আহানার মা হেসে বললেন, কার্ডটা তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদের বিয়ের কথা আমরা দুই পরিবার মিলে পাকা করে প্রমাণস্বরূপ বানিয়ে রেখেছিলাম কার্ডটা। এতদিন বুবুর কাছে ছিল এটা তারিখ, কিন্তু তোমাদের বিয়ের যেদিন হওয়ার কথা ঠিক সেদিনকার তারিখই লেখা আছে এখানে। আজ থেকে ঠিক 2 মাস পরে। তো 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 মানে কি? দুজনে একসাথে তো বলতেছিস কেন? তোদের বিয়ের 2 মাস পরেই হবে, ব্যাস। আন্টি, আপনারা অনেক ডিসিশন নিয়ে ফেলেছেন আমাকে না জানিয়ে।
এখন আমার কথা শুনুন, বিয়েটা হচ্ছে না। আমি এই মেয়েটাকে পছন্দ করি না, সে আমার ওয়াইফ হওয়ার যোগ্যই না। 1 মিনিট, যোগ্যতা আপনি নিজে না, আমি আপনাকে জীবনও বিয়ে করব না। আর কিছু না বলে কোনো দিকে না তাকে আহানা হনহনিয়ে বেরিয়ে চলে গেল। শান্ত নিজের রুমের দিকে চলে গেছে ততক্ষণে। শান্তর মার আহানার মা মুখটা ফ্যাকাশে করে বসে আছেন। এরা দেখি দুজন দুজনকে সহ্যই করতে পারে না, আর আমরা এদের নিয়ে কত স্বপ্ন দেখতেছি। শান্তর মা চোখ মুছলেন, পরে হেসে দুহাত জোর করে দেখালেন আহানার মাকে, মানে ওরা একসাথে হবে বা একসাথে করতে হবে এরকম কিছু বুঝিয়েছেন তিনি। আহানা বাসায় ফিরছিল, সামনে এসে পড়ল রতন। ওকে উপেক্ষা করে আহানা পাশ কাটিয়ে যেতে নিলেও পারল না, কারণ রতন ওর পথ আবারও আটকে ফেলেছে। দেখ রতন, মেজাজ খারাপ করবি না আমার, পথ ছাড়। ছাড়বো না। কি করবি তুই? আহানা পা দিয়ে রতনের পা মারিয়ে ধরে বলল। দাঁড়িয়ে থাকার শক্তি হারাবি তুই। রতন ব্যথা পেয়ে সরে গেল। আহানার 1 মিনিটও দাঁড়ালো না, চলে গেল সে বাসার দিকে। রতন পা ধরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকলো ওখানে দাঁড়িয়ে। আহানার অনেক অপমান আমি সহ্য করেছি, আর না, এবারের উঠিয়ে নিয়ে নিজের সব ইচ্ছা আমি পূরণ করব। বহুত ছাড় দিছি। বড়লোকের ছেলের গাড়িতে করে এদিক ওদিক চলাফেরা করে, সময় থাকতে এর এক্ষুনি আমার আয়ত্তে নিয়ে আসতে হবে। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়েছে। ল্যাম্পশেডের টেবিলটার উপরে তার আর আহানার ছোটবেলার ছবিটা রাখা। শান্ত সেটার দিকে তাকিয়ে আরেক দিকে ফিরে বসলো। আমি আমি ওই মেয়েকে বিয়ে করবো? মা, এটা ভাবলে কি করে? জীবন আমি ওরে বিয়ে করবো না। আমার লাইফ আমি কিছুতে এভাবে নষ্ট হতে দিব না। আহানার মা শান্তর মাকে বিদায় দিয়ে উনিও বাড়ি ফিরে আসলেন। আহানা কাঁথা টেনে ঘুমাচ্ছে মরার মতো, যেন কিছুই হয়নি। মা রাগ করে ঘরের সব জিনিসপাতি ধুমধাম করে এখান থেকে ওখানে রাখছেন। আহানা ঘুম থেকে জেগে উঠে দেখলো মা পুরো বাড়িতে উথাল পাথাল করছে। কি ব্যাপার, এমন করো কেন? কথায় আছে না, মানুষের সুখে থাকতে ভূতে গেলাই। তোর হইছে সেটা। তুই আমাদের সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে ভাঙতেছিস। আমার জীবন, আমার জীবনের ডিসিশনও আমারই। তোর কপালে রতন জুটবে দেখিস। আইতে যাইতে গায়ে গালি হাত তুলবে, তখন তোর খুব ভালো লাগবে, তাই না? আহানা মুখটা ফ্যাকাশে করে ওড়না গায়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে চলে গেল। বিকাল হয়ে গেছে। আহানা তাই প্রতিদিনকার মতন আগে চিত্রাকে পড়াতে গেল, তারপর যাবে রিপার বোন রুনাকে পড়াতে। আজকে এসবে একটুও মন নেই তার, কিন্তু তারপরেও টাকার জন্য করতে হচ্ছে। শরীরও দুর্বল লাগছে। সকালে দুমুঠো ভাত খেয়ে যে বেরিয়েছিল আর কিছুই খাওয়া হয়নি তার। রুনাকে পড়ানো শেষ দিয়ে এবার সে গেল সিয়াদের বাসায়। উফ, এত ঝামেলা! টিউশনি সবচাইতে বিরক্তিকর। সবার শেষে নিতুকেও পড়াতে হবে। না, আমি নিতুকে আর পড়াবো না। ওই বাড়িতে গেলেই ওই লোকটার সাথে ঝগড়ায় পড়তে হয়। আমাকে যা তা বলে কথা শোনায় সব সময়, আর জীবনে ওনার মুখোমুখি হব না আমি। সব টিউশনি শেষ। এখন বরাবর সন্ধ্যা 6টা বাজে। নিতুকে যেহেতু আজ পড়াবো না, তাহলে বাসায় ফিরি। না, ফিরবো না। মা সব কিছুতে বাড়াবাড়ি করে। আমি ফিরবো না আজ। ফিরবো, কিন্তু দেরি করে। বুঝুক একটু, আমাকে বকলে কি হয়। আহানা আজ আর রিক্সা নিল না। টাকা আছে বরাবর 30 টাকা, ওটা দিয়ে বাড়ি ফেরা যাবে, কিন্তু ওই যে দেরি করে ফিরবে, সেজন্য আহানা হেঁটেই বাড়ি ফিরছে। 10 থেকে 12 মিনিটেই ধূসর অন্ধকার নেমে গেছে চারিদিকে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে চলেছে মনের ভিতর কড়া সাহস নিয়ে। উষা, কাল সকালে মিটিং নেই, তাই আমি দেরি করে অফিস আসবো। ওকে স্যার। শান্ত ফোন রেখে কার ড্রাইভ করায় মন দিল। জলদি করে বাসে ফিরতে হবে। আহানাকে আজ সোজা কথা বলে দিব, নিতুকে যেন আর পড়াতে না আসে। শান্ত মোড়ে কার ঢুকাতে ওর মনে হলো আহানাকে দেখলো সে, কিন্তু এখন তো সে নিতুকে পড়াতে যাওয়ার কথা, তাহলে কই যাচ্ছে? ভাবতে ভাবতে শান্ত কার থামিয়ে কার থেকে নেমে আহানাকে ডাক দিল। আহানা থেমে গিয়ে পিছনে ফিরে দেখলো শান্ত গাল ফুলিয়ে চেয়ে আছে ওর দিকে। আবার কি? আর কি কোনো কথা শোনানো বাকি আছে আপনার? তোমার সাথে অপ্রয়োজনীয় কথা বলার সময় আর ইচ্ছে দুটোই নেই আমার। জাস্ট বলতে এলাম, তুমি এরপর থেকে নিতুকে পড়াতে আসবে না। আপনি বলার জন্য বসে নেই আমি এমনিতেও পড়াবো না ওকে। ওই বাড়িতে গেলে আপনার এই চাঁদ মুখ দেখতে হবে কিনা এই ভয়ে আমি যাব না। শান্ত দাঁতে দাঁত চেপে আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে চলে গেল। হুদাই কথা বললে কথা বাড়ে। আহানাও মুখ বাঁকিয়ে আবারও হাঁটা ধরেছে। সে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে সেটার দুপাশে বাড়ি, মাঝখান দিয়ে ফাঁকা রোড, তবে অতটাও ফাঁকা নয়। বাইক, কার, রিক্সা এসবের চলতি আছে খানিকটা। আহানা শান্তকে মনে মনে গালি দিতে দিতে হাঁটছে। হঠাৎই ওর সামনে কেউ এসে দাঁড়িয়ে পড়ল।
আহানা রোড থেকে চোখ উঠিয়ে উপরে চেয়ে দেখলো রতন দাঁড়িয়ে আছে। ওর সাথে আরো 3টা ছেলে, সবার মুখে হাসি। আর এই হাসিতে আহানা নিজের ক্ষতিটা স্পষ্ট দেখতে পাচ্ছে। চেঁচিয়েও যে মানুষ পাবে না তা আহানা জানে, কারণ সে নির্জন এলাকায় আছে এই মুহূর্তে। এতক্ষণ আসার সময় রাস্তার দুপাশে বাড়িঘর ছিল, আর এখন শুধু গাছ আছে দুপাশে। আহানার ভয় লেগে উঠল, কারণ এমন একটা সময় রতনকে তার সাথীদের সাথে দেখলে ভয় লাগারই কথা। আহানা তারপরেও শক্ত হয়ে বলল, কি সমস্যা? আমার পথ আটকেছিস কেন? তোকে নিয়ে যাব তাই। এটা বলেই রতন আহানার হাত মুঠো করে ধরে ফেলল। আহানা হাত ছাড়ানোর চেষ্টায় বিফল হয়ে চিৎকার দিল, কিন্তু ততক্ষণে রতন ওর মুখ চেপে ধরে ফেলেছে। আনা, এই অসময়ে হেঁটে বাড়ি ফিরছিলে কেন? এই মেয়েটা একটা জেদি নাচর বান্ধা মেয়ে। বুঝছে না কেন দেশের অবস্থা ভালো না, মানে ভালো না। সে নিজে যে মেয়ে এটা তার জেদের নিচে সবসময় চাপা রাখে। 7-5 কিছু হয়ে গেলে তখন আমি বুঝতেছি না আমার কেন তো ভাবনা ওকে নিয়ে মরুক। রতন আহানাকে উঠিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে এসেছে। হাত পা মুখ বেঁধে খাটের এক কোণায় বসিয়ে রেখেছে ওকে। আর সে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে ওর আর আহানার বিয়ে নিয়ে কথা বলছে। বিয়েটা আজ রাতের মধ্যেই সেরে ফেলবে, তাই সে ছেলেগুলোকে জোর দিয়ে আদেশ দিচ্ছে। আহানা হাত পায়ের বাঁধন কিছুতেই খুলতে পারছে না। 10 মিনিট ধরে হাত পা বহুত নেড়েছে, তাও বাঁধন খুলল না। মজবুত করেই বেঁধেছে রতন। এখন আহানা দুর্বল হয়ে গিয়ে চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছে। একটা কিছু পেলে সেটা দিয়ে নিজেকে কি করে রক্ষা করবে সেই ভাবনায় ঘুরছে আহানার মাথার ভেতর। এদিকে চিৎকার যে দিবে তারও উপায় নেই, মুখও বেঁধে রেখেছে রতন। মায়ের সাথে রাগ করতে গিয়ে আজ এ ঝামেলায় পড়বো কে জানতো? নির্ঘাত বিয়ের বন্দোবস্ত করতেছে বেয়াদবটা। কি করে বাঁচবো আমি? বিষ পেলে সেটাকে বসে থাকতাম। জান দেবো, তাও ইজ্জত দেবো না। শান্ত কাঠ ঘুরিয়ে আবারও ফিরে আসলো সেই মোড়ে, কিন্তু আহানা কোথাও নেই। ওকে সেখানে না পেয়ে শান্ত বাসায় চলে আসতে নিয়েও পারল না। কেন জানি খুব চিন্তা হচ্ছে, তাই সে ফোন নিয়ে আহানার মাকে ফোন করলো। উনি নামাজ পড়ছেন বলে ধরতে পারল না তখন। শান্ত কি আর করবে, বাসায় ফিরে আসলো উপায় না পেয়ে। শান্তর মা মুখ ভার করে সোফায় বসে নিতুর বই খাতা দেখছেন। নিতু পাশে বসে বিস্কিট খাচ্ছে। শান্ত একবার সেদিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রিপ্পাকে বলল কফি পাঠাতে। তারপর গিয়ে বারান্দায় বসলো সে, ফোন বিছানার উপর রাখা। এই মেয়েটা আমার জন্মের শত্রু, অথচ এখন ওর জন্য এত চিন্তা হচ্ছে। আহানাকে এখানে রাখা যাবে না। ওর ফিরতে দেরি দেখলে ওর মা শীত আমার বাড়িতে দেখতে আসবে। তাহলে ভাই কি করবা? অন্য কোথাও নেওয়ার জায়গাও তো নেই। তোরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বিয়ে হয়ে গেলে ওর মা কেন, ওর মরা বাপেরও সাধ্য নাই আর কিছু করার। ওকে ভাই। সুমন আর সাজু মিলে হুজুর একজনকে আনতে চলে গেল। রতন এসে দরজা খুলে দেখলো আহানা খাটের এক কোণায় বসে হাত পা ছাড়ানোর চেষ্টা করছে। নে করে নে, যত চেষ্টা আছে করে নে। তাও আজ আমার থেকে রক্ষা পাবি না তুই। তোকে আজকে আমার হতেই হবে। মরে যাব, তাও আমি তোর হব না। তোর এত ভয় কিসের? আমাকে ভয় পাস? হাত পা বেঁধেছিস কেন? সাহস থাকলে এগুলো খুলে দে, দেখি আমার সাথে তুই একা কত পারস। রতন রেগে গিয়ে আহানার হাত আর পায়ের বাঁধন খুলে দিল। আহানা এবার নিজেই নিজের মুখ থেকে বাঁধন খুলে দূরে সরে গেল। রতন নিজের থুতনি ঘষছে আর হাসছে। আহানা রেগে রতনকে এক ধাক্কা দিল, কিন্তু রতন মাটিতে পড়ল না, শুধু জোরে জোরে হেসে যাচ্ছে আর বলছে, মাইয়া মানুষ নাকি পুরুষ মানুষের সাথে পারবে? আহানা পুরো রুমে একটা ছুরি তো দূরে থাকে, একটা লাঠিও পায়নি। পুরো রুমটা খালি, শুধু একটা বিছানা। কোনো উপায় না পেয়ে আহানা পিছিয়ে গিয়ে টিনের সাথে লেগে দাঁড়িয়ে হাত শক্ত করছে, একদম নাক বরাবর মেরে দিবে বেয়াদবটা। রতন আহানার পা থেকে মাথা পর্যন্ত লালসার চোখে দেখছে। লাল বাতির আলোয় তার নেশা বেড়ে আসতেছে ক্রমশ। কিরে, তোর তো হাত পা খুলে দিয়েছি, তাহলে পালিয়ে দেখা, দেখি কেমন পারিস আমার সাথে। আহানা চুপ করে দাঁড়িয়ে আছে। বাড়াবাড়ি করতে গেলেই গায়ে হাত দেবে। তার চেয়ে বরং দেখি কি করে, তারপর না হয় আঘাত আনবো। রতন অনেকক্ষণ চুপ করে চেয়ে থেকে এগিয়ে আসতে লাগলো। এবার আহানা হাতে আগে থেকে মজবুত করে রেখেছে, একটা সুযোগের অপেক্ষায় আছে। রতন আহানার হাতের দিকে তাকিয়ে সে বুঝেছে আহানা ওকে হাত দিয়ে মারতে চাইবে, তাই সে সবার আগে আহানার হাত দুটো খপ করে ধরে ফেললো। আহানা ভাবতেও পারেনি রতন তার হাত ধরে ফেলবে। রতন তার ঠোঁট এগিয়ে আনতে আহানা পা দিয়ে রতনকে জোরে একটা লাথি মেরে দূরে সরিয়ে ফেললো। হাত ধরেছিস, পাকে ধরবে রতন। রতনের মেজাজ গরম হয়ে এবার শেষ সীমানায়। সে মাটি থেকে উঠে আসতে যেতেই আহানা এক দৌড় দিল, কিন্তু আফসোস, দরজা আটকানো। দরজা খুলতে খুলতেই রতন এগিয়ে এসে আহানার কাঁধ খামচে টান দিয়ে দিল। জামা কেটে চামড়াও কাটা গিয়ে রক্ত বেরিয়ে এসেছে আহানার কাঁধ থেকে। আহানা ব্যথা পেল, কিন্তু তার এখন আপাতত একটাই উদ্দেশ্য, আর সেটা হলো এই দরজাটা যে করেই হোক খোলা। রতন যখন দেখলো আহানার হাত কাটা যাওয়ার পরও সে দুর্বল হলো না, ভয় পেল না, তখন সে এবার আহানার দুই হাতের কনুই ধরে নিজের দিকে ফিরালো।
আহানা অনেক সহ্য করেছে, হাত খোলা পেয়ে চড় মেরে দিল রতনের গালে। তারপর আবারও ছিটকিনি খোলায় ব্যস্ত হয়ে পড়ল সে। দরজাটা খুলল শেষমেশ। খোলার সাথে সাথে আহানা বেরতে হলো, কিন্তু রতন ওকে আবারও ধরে ফেলল। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলিস তুই? রতন আহানার চুলের মুঠি ধরে আবারও টেনে ঘরে ঢুকাচ্ছে। আহানা তার চুল না ছাড়িয়ে হাত দিয়ে নিজের হাতের কাচের চুড়ি ভাঙলো সবার আগে। তারপর ভাঙা টুকরা দিয়ে রতনের হাতে ঢুকিয়ে দিল সে। রতন চিৎকার দিয়ে আহানার চুল ছেড়ে দিল। নিজের হাত থেকে চুরির ভাঙা অংশ বের করে দেখলো আহানা উধাও। আহানা প্রাণ নিয়ে দৌড়াচ্ছে। অনেক দূরে এসে পিছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নাই। তারপর হাঁপ ছেড়ে সামনে চেয়ে দেখলো সাজু আর সুমন আসছে, সাথে একজন হুজুরকে নিয়ে। আহানা পাশের একটা টিনের বাড়ির সামনে থাকা রসুই ঘরে ঢুকে গুটিসুটি দিয়ে নিচে বসে পড়ল। কাঁধ প্রচন্ড ব্যথা করছে তার, কিন্তু কিছু করার নেই। মুখ চেপে ধরে বসে আছে আহানা। রতন দৌড়ে এসে সাজু আর সুমনকে জানালো আহানা পালিয়েছে। তাদেরকে দল গঠন করে তারপর আহানাকে খুঁজতে বলল। এক গলিতে সাজু গেল, আরেক গলিতে সুমন, আর মাঝখানের গলি দিয়ে রতন ছুটল। আহানা মুখে হাত দিয়ে রসুই ঘরটাতে বসে আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আসলে এখন ফোন করলাম আহানা বাসায় ফিরেছে কিনা জানার জন্য। আহানা, ও তো এখনো নিতুকে পড়াচ্ছে তাই না? এখন বাসায় আসবে কেন? মানে আহানা তো আজ নিতুকে পড়াতে আসেনি, আর আমি অনেকক্ষণ আগে অফিস থেকে আসার সময় দেখলাম ও বাড়ি ফিরছে। কি বলো? তাহলে এখন আসলো না কেন? শান্ত এবার খুব টেনশন পড়েছে। আহানার নাম্বারও নেই তার কাছে। ওর মাকে ফোন করতে বলে জ্যাকেট পরতে পরতে সে বেরিয়ে গেল বাসা থেকে। এই মেয়েটাকে আবার আমি কই খুঁজবো? আমি মানা করছিলাম এভাবে বাইরে একা একা না থাকতে। আমার একটা কথা যদি শুনতো। আহানা রসিঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো। এখান থেকে তাদের বাড়ি বেশি দূরে না, তবে কয়েকটা মোড় পার হতে হবে, এই আর কি। এখন কথা হচ্ছে যদি কোনো মোড়ে গিয়ে ঘুরে ফিরে ওদের সামনেই পড়ে। আন্টি, আমি পথে আহানাকে কোথাও পেলাম না। কি করবো এখন? ও কোথায় যেতে পারে জানে? না, আহানার তো একটাই বান্ধবী, আর সেটা হলো রূপা। রূপাকে আমি ফোন করেছি, সে বললো আহানা আসেনি, আর আহানার ফোনটা সুইচ অফ বলতেছে। আমি কি করব বুঝতেছি না, একা একটা মেয়ে, কিছু হয়ে গেলে কি করব তখন? আন্টি টেনশন নিয়েন না, আমি পুলিশে খবর দিচ্ছি। এটা নির্ঘাত রতনের কাজ। শান্ত ফোন করতে গিয়ে থেমে গেল, তারপর বলল, রতন কে? আর বলিও না বাবা, ছেলেটা কয়েক বছর ধরে আহানাকে অনেক জ্বালাচ্ছে। আমার মনে হয় ওর কাজ এটা। কথাগুলো বলতে গিয়ে উনি কেঁদে দিলেন। শান্ত চুপ করে থেকে তারপর বলল, ওর বাসা কোথায় জানেন? এখানেই, সোজা গিয়ে মাঝখানের গলিটা দিয়ে ঢুকলে তারপর ডানে পাশে ঘুরে একদম শেষ প্রান্তের টিনের বাড়িটা ওর। ফাইন। শান্ত বেরিয়ে গেল। আন্টির কথা মতো সেদিকে ছুটছে সে। পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে ততক্ষণে। শান্ত ফোনের ফ্ল্যাশ অন করে হাঁটছে। চারিদিকে শুধু অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে পথটা ইটের তৈরি। আহানা পা টিপে টিপে হাঁটছে। এদিক বাড়ি পর্যন্ত যেতে পারলেই ও হলো। মাথা চক্কর দিতেছে বারবার, যে কোনো সময় অজ্ঞান হয়ে যাব মনে হয়। সকালে যে ভাত খাইছিলাম আর কিছু খাইনি তারপর থেকে। আল্লাহ শক্তি দাও, আমি যেন ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাতে পারি। ওদিক ভালো করে দেখতে গিয়ে অন্ধকারে একটা লোকের সাথে ধাক্কা লেগে আহানা নিচে পড়ে গেল। পিছাতে পিছাতে বলল, খবরদার আমাকে ছুবে না, একদম জানি মেরে ফেলবো আমি। শান্ত ফ্ল্যাশ ভালো করে সামনে ধরে দেখলো আহানা কথা বলছে। ভয়ে মুখটুকের অবস্থা ওর বেহাল, জামা ছিঁড়ে গেছে, অনেকটা কাট দেখা যাচ্ছে। আহানা মাথা ধরে এখনো বলছে মেরে ফেলবো। বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললো সে। শান্ত হাঁটু গেড়ে বসে ওকে কাছে নিয়ে আসলো। মুখ দিয়ে ওর কোনো কথাই বের হচ্ছে না। দেরি না করে আহানাকে মাটি থেকে তুলে নিয়ে হাঁটা ধরলো সে। রতন লুকিয়ে তাকিয়ে আছে শান্তর দিকেও। আহানাকে দেখতে পেয়ে এগিয়ে আসা ধরেছিল, কিন্তু তার আগে শান্ত এসে পড়ল, তাই থেমে গেল সে। শান্তকে দেখে আর তার দলবলের কোনো লোককেই সে এগোতে দেয়নি, কারণ শান্তকে দেখেই বোঝা যাচ্ছে যে সে সহজে ছাড়বে না কাউকে। কার নিয়ে এসেছে নিশ্চয়ই, যেন তেন মানুষ নয় বই কি। বরাবরের মতনই রতন বড়লোক মানুষদের ভয় পায় খুব। এখন যদি তাদের মধ্যে কেউ আসে আহানাকে ধরতে, তাহলে যদি জেলে টেলে যেতে হয়, তাই তারা ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল ওই জায়গায়। শান্ত আহানাকে ওদের বাসায় নিয়ে আনলো। মা তো এক চিৎকার করে আহানার হাত ধরে শান্তর দিকে তাকিয়ে বললেন, কিছু হয়নি তো? জানেন আমি কিছু। শান্তর চোখে মুখে যেমন আহানার প্রতি কষ্ট দেখা যাচ্ছে, তেমনি রাগে ফেটে যাচ্ছে। মা পানি এনে আহানার মুখে ছিটা দিলেন। শান্ত দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে আহানার দিকে। আহানা চোখ খুলতে মায়ের মুখ দেখতে পেয়ে শিওরে হলো সে নিরাপদ। তারপর হকচকে উঠে বসে পড়ল সে। সামনে শান্তকে দেখে বিছানার উপরে থাকা চাদরটা টেনে গায়ে দিয়ে নিল সে।
একে তো জামা ছিঁড়া, আরেক তো ওড়নাও নাই। তারপর মাথা নিচু করে বসে থাকলো। শান্ত শুধু জিজ্ঞাসা করলো, তোমাকে ছুঁয়েছে খারাপ ভাবে? আহানা মাথা তুলে বলল। আপনার কি? শান্ত এগিয়ে এসে ওর মাকে বলল। আন্টি, আপনি একটু বাইরে যাবেন, আমার আহানের সাথে কিছু কথা আছে। আন্টি মাথা নাড়িয়ে হাতে থাকা পানির মগটা নিয়ে চলে গেলেন। তারপর বাড়ি থেকে বের হতেই দেখলেন দূর থেকে কয়েকটা ছেলে চলে যাচ্ছে। এতক্ষণ এখানেই ছিল মনে হয়। সোজা প্রশ্ন উত্তর দাও। দিব না, বাধ্য নই আমি। তার মানে ধরে নিতাম উল্টোপাল্টা কিছু করেছে তোমার সাথে? কারোর সাধ্য নেই আহানার ইজ্জত কেড়ে নেওয়ার। আমি নিজেই নিজের রক্ষা করতে জানি। শান্ত আহানার গায়ের থেকে চাদর টান দিয়ে বলল। তাহলে কাঁধের অবস্থা কেন? ওই রতন বেয়াদব, জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। ঠিক আছে। কি নায়কের মতো গিয়ে মারপিট করে আসবেন নাকি? এটা মুভি না, বাস্তব। আর আপনাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। পুলিশকে খবর দিয়ে লাভ নাই। আমি এই রতনের দলবলের সাথে পেরে তো উঠবো না। মাকে নিয়ে এই জায়গা ছাড়তে হবে যত দূর বুঝলাম। আমি কি করব না করব সেটা তোমার বলতে হবে না। ঠিক বলেছ, এটা মুভি নয়, বাস্তব। কথাগুলো বলে শান্ত চলে গেল। সাথে সাথেই মা ভিতরে এসে বললেন। কি বললে রে? কিছু না, বাদ দাও। আমাকে ভাত দাও, ভাত খাবো। সকালে যে খাইছি আর কিছু খাওয়া হয়নি, তাই তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আন্টি চলুন। আহানার মা চমকে পিছনে ফিরে চেয়ে দেখলো শান্ত হাতে জ্যাকেট নিয়ে তাকিয়ে আছে। কোথায় যাব বাবা? আমাদের বাসায়, সব প্যাক করে নিন। আহানা মাথা বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে বলল। এত কেয়ার দেখাতে হবে না, আমি যাবো না আপনাদের বাসায়। কথায় কথায় বলেন বাসা থেকে বের করে দেবো। হ্যাঁ, যেও না, থেকে যাও। রেপ হলে তারপর আমার সাথে পুলিশ স্টেশন যেও, কেমন? নাকি একা একা যেতে পারবা? আহানা কিছুটা হলেও ভয় পেল, কিন্তু শান্তকে যে পরিমাণ অপমান করে সেসব মনে করে আহানা বলল সে যাবে না মানে যাবেই না। শান্ত নর্মালি আহানার মায়ের দিকে চেয়ে বলল। আপনি প্লিজ আহানের কথা চিন্তা করে অন্তত জামা কাপড় সব গুছিয়ে চলে আসুন। আহানার মা এক সেকেন্ডও দেরি না করে ব্যাগ নিয়ে জামা কাপড় সব গুছাতে চলে গেলেন। মা, তোমার কি কিছু মনে নেই? এই লোকটা আমাকে কত অপমান করে, আর তারপরেও তুমি তারই বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগে আসছো। তুই চুপ থাক, একদম কোনো কথা বলবি না। মা 10 মিনিটেই সব জামা কাপড় রেডি করে বের হতে হতে বললেন। বাবা, তুমি আহানাকে নিয়ে আসো। আমার মনে হয় না ও রাজি হবে। শান্ত মুখ বাঁকিয়ে বলল। জান আন্টি, আমি ওরা নিয়ে আসতেছি। আহানা ভ্রু কুচকে শান্তর দিকে চেয়ে চাদর টেনে সেটা শক্ত করে ধরে চেপে বসে আছে। শান্ত এগিয়ে আসছে বাড়ির সামনে, 4টা সিঁড়ি পেরিয়ে সে ভেতরে ঢুকলো। আহানা মনে মনে ঠিক করে নিয়েছে যে শান্ত ওকে কথার যতই লজিক দেখাক না কেন সে কিছুতেই মানবে না, ঘুলবেও না। শান্ত কাছে এসে এক ওয়ার্ড কথাও বলল না, শুধু আহানার গায়ের থেকে চাদরটা টেনে সরিয়ে ফেললো। তারপর হাতে থাকা জ্যাকেটটা আহানার গায়ে পরিয়ে দিয়ে ওকে বিছানা থেকে কোলে তুলে নিল। এইসব কি? ছাড়ুন আমাকে। সোজা কথায় যাবা না যখন, কোলে তুলে নিতে হবে। শান্ত আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আহানা ওকে কিলঘুষি দিয়ে যাচ্ছে একের পর এক, তবে বেশি জোরে দেওয়ার শক্তি নেই তার। মনে হয় আবারও জ্ঞান হারাবে। খিদায় অসহ্যকর হয়ে উঠেছে সবকিছু। তারপরেও যত পেরেছে শান্তকে মেরেছে সে, কিন্তু শান্ত তো ছাড়ার পাত্র না। নিয়ে চলেছে তো চলেছে। বাড়ি থেকে বের হয়ে তারপর আহানাকে বলল দরজায় তালা লাগাতে। আহানা রাগি রাগি লুক নিয়ে চেয়ে বলল। আপনার কোল থেকে আমি দরজায় তালা দেব? তুমি আমার কোলে, তো আমি তালা কি করে দিব? নামান আমাকে। তোমাকে না মানে তুমি এই জন্মে আমার সাথে যাবে না। তোমাকে হারে হারে চিনি আমি। তো দিয়েন না তালা। দেখলাম না, চুরি হলে তো তোমাদের বাসায় চুরি হবে, আমার কি? আহানা অনেক ভেবে বলল। ঠিক আছে, নামান আমাকে, আমি হেঁটেই যাব আপনার সাথে। শান্ত আহানাকে নামিয়ে ওর হাত ধরে রাখলো। কে জানি যদি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আহানা দরজা লাগিয়ে পেছন ফিরে বলল। অন্তত আমার হাত তো ছাড়ুন, আজব। না, তা হচ্ছে না। নিরুপায় হয়ে আহানা বোকার মতো শান্তর সাথে মেন রোডের দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে কত বড় বিপদে না পড়ছিলাম আমি, কেমনে বাঁচলাম মা গো মা, ভাবতে ভয় লেগে ওঠে। আহানা চারিপাশে তাকাতে তাকাতে হঠাৎই ওর মনে হলো সে রতনকে দেখেছে। শান্ত এতক্ষণ ওর হাত ধরেছিল, এবার আহানাই ওর হাত চেপে ধরলো শক্ত করে। আবার কিছুটা কাছেও এসে দাঁড়ালো। শান্ত বিষয়টা ভালো মতনই খেয়াল করেছে, কারণ কিছুক্ষণ আগে রতনকে সেও দেখেছে। অন্ধকারে পাশে কেউ এসে দাঁড়ালে তা টের পাওয়া যায় সহজে, আর তা যদি হয় শুকনো পাতার উপর, তাহলে তো কথাই নেই। শান্ত আহানাকে ওর মাকে নিয়ে তাদের বাসায় ফিরে আসলো।
সবাই একজোট হয়ে শান্তর মাকে সবটা জানালো। মা তো শোনার পর মুখটা এত রাগি রাগি করে ফেললো যেন উনি বুঝাতে চাইছেন বিয়েতে রাজি হলে আজ এমনটা হতো না। আহানা তাদের জন্য দেওয়া রুমের মাঝখানে চেয়ার টেনে বসে আছে। বিছানায় বসতেও ভয় করে। 1-2 ঘন্টা আগে তাকে রতন এমন বিছানায় হাত পা বেঁধে রেখেছিল। মা তো মনে হয় আন্টির সাথে কথা বলতেছে, আর শান্ত বাসায় নেই। কোথায় গেছে কে জানে, তাতে আমার কি। শান্ত ঠিক 2 ঘন্টা পর বাসায় ফিরে আসলো। তখন রাত 10টা বাজে। শান্তর মা নিজের হাতে আহানাকে খাইয়ে দিচ্ছেন। শান্ত ঠোঁটের কোণে জমে থাকা রক্ত ভালো করে মুছে তারপর বাসায় ঢুকলো। কোনো মতে মায়ের চোখ এড়িয়ে নিজের রুমে চলে আসলো সে। রুমের দরজা লাগাতে গিয়েও পারল না, কারণ আহানা এসে হাজির। সে শান্তর পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিল। জ্যাকেট হাতে ঝুলানো, বাকি সব ঠিকঠাক, শুধু ঠোঁটের কোণে রক্ত দেখা যাচ্ছে, কপালে মাটি লেগে আছে, গায়েও কিঞ্চিত মাটি আছে। আহানা কোমরে হাত দিয়ে বলল, সেই হিরোর মতো মারপিট করেই আসলেন তাই তো? তুমি তো বললে এটা মুভি নয়, বাস্তব। পুলিশ রতনকে কেমন ভাবে ট্রিট করবে তা জানি আমি, তাই আমি একটু দেখে আসলাম আর কি। কি দরকার ছিল? আমাকে না দু চোখে দেখতে পারেন না? তাহলে এইসব কি? তোমায় কে বললো আমি এসব তোমার জন্য করেছি? আমি তোমার আন্টির মেয়ের জন্য করেছি। আর টেনশন করো না, ওদের ভালো করে আদর যত্ন করে ব্ল্যাক পেপার স্প্রে করে দেন এসেছে। ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়া? হুম। ই আল্লাহ, আপনি তো দেখি অনেক চালু। অনেক নায়কদের দেখতাম মেরে আবার হসপিটালে ভর্তি করে দিয়ে আসে, আর আপনি কিনা কাটা গায়ে নুনের ছিটা দিয়ে এলেন। শোনো, মেয়েরা আবার হসপিটালে ভর্তি করে পাগল? মেয়েদের গায়ে হাত তুলবে, আবার তাদের হসপিটালে যাওয়ার কোনো অধিকার নেই, বরং ওদের জখমে আরো কষ্ট দেওয়া উচিত। আর আমি সেটাই করেছি। কোথায় পেলেন গোলমরিচ? রান্নাঘর থেকে নিয়ে গেছিলাম। ভালো, বসুন, আমি আসতেছি। শান্ত নিজের বিছানায় গিয়ে বসে জ্যাকেটটা পাশে রাখলো। কাঁধের নিচ বরাবর একটু চোট আছে, টি শার্টের কারণে দেখাই যায় না। রতনের সাথে 12-13 জন ছিল, সবার সাথে পেরে উঠতে কষ্ট হচ্ছিল। ভাগ্যিস নওশাদ আর রিয়াজের সাথে নিয়েছিলাম। রতনকে তো আমি মেরেছি, নওশাদ আর রিয়াজকে ওকে ছুতেও দিইনি। ওকে তো আমি নিজের হাতে মেরেছি। ওকে মারায় আমার রাগ কিছুটা হলেও কমেছে। কারেন্টের শক দিলে আরো ভালো লাগতো। আহানা হাজির, হাতে করে নিয়ে এসেছে ডেটল, অ্যান্টিসেপটিক আর তুলা, মলম। শান্ত গায়ের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে আহানাকে দেখে চোখ ছানা বড়া করে ফেললো। তারপর ইয়া বড় হা করে বলল, সূর্য তো মনে হয় আজ অজ্ঞান হয়ে অস্তে গেছে। আমার এত শখ নাই আপনার কেয়ার করার। আপনাকে হেট করি, অলওয়েজ হেটই করব। ধরেন, নিজের মলম নিজে লাগান। আহানা শান্তর হাতে ফার্স্ট এড বক্স ধরিয়ে দিয়ে চলে যেতে নিতেও পারল না। পেছনে ফিরে আবারও তাকালো শান্তর দিকে। খুব দরদ হচ্ছে, কিন্তু ওই যে কথায় কথায় আমাকে অপমান করে, সেটার জন্য কে আরও আসে না ভেতর থেকে। এর ভেতর দিয়ে আবার দরদও হচ্ছে, দোটানায় পড়ে গেলাম। শান্ত টি শার্ট খুলে মলম লাগাতে গিয়ে দেখলো আহানা এখনো যায়নি। জলদি করে হাত থেকে বলল, কি যাওনি কেন? অবশ্য কারো যদি আমার জন্য মায়া হয়ে থাকে তো বসে বসে দেখতে পারে। আহানা মুখ বাঁকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে ওর মাথা মনে হয় কেউ ঘুরিয়ে টেনে হিচড়ে শান্তর সামনে এনে দাঁড় করিয়ে দিল ফের। শান্ত এবার বিরক্তি নিয়ে কিছুক্ষণ চেয়ে বলল, তুমি আসলে কি চাও বলো তো? আহানা শক্ত হয়ে মাথা উঁচু করে বলল, আপনার আম্মু বলেছে আপনার মাথায় মলম লাগিয়ে দিতে। সিরিয়াসলি? হুম। আচ্ছা, তাহলে লাগাই দেন। আহানা তুলোই ডেটল নিয়ে রক্ত মুছতেছে মন দিয়ে, আর মাঝে মাঝে ফু দিচ্ছে। শান্তর হঠাৎ মনে পড়ল ওর মা তো কথা বলতে পারে না। মা তো কথা বলতে পারে না, তাহলে তোমাকে কি করে বললো আমাকে মলম লাগিয়ে দিতে? আর মা জানো কি করে যে আমি মারামারি করে এসেছি? আহানার কাশি উঠে গেছে, কাশি থামিয়ে বলল, ওই যে আমি বলেছিলাম আপনার মারামারির কথা, আর উনি হাত দিয়ে বসালেন মলম লাগিয়ে দিতে। বাহ, তুমি আমার মায়ের ইশারা ইঙ্গিত এত স্মুথলি বুঝতে পারো। এত কথা বলবেন না তো, চুপ করে বসে থাকুন। ঠোঁটের তো 12টা বাজিয়ে এসেছেন, রক্ত জমে আছে। এদিক দিয়ে আমাকে প্রতি সেকেন্ডে কথা শোনায়, আর ওদিক দিয়ে আবার আমাকে কে মারলো তারই গিয়ে মেরে আসে, আবার মার খেয়েও আসে। ঠোঁটের কোণে মলম লাগানো শেষ, এখন কপালে মলম লাগাচ্ছ, তাহলে বারবার ঠোঁটের দিকে তাকাচ্ছ কেন? আহানা শান্তর মাথায় চেপে ধরে বলল, ফালতু কথা অফ দেন। আমার এত শখ না এরকম বিশ্রী ঠোঁটের দিকে তাকানোর। নেহাত রক্ত জমে আছে বলে মলম লাগানোর পরও রক্ত বের হয় কিনা সেটা দেখছিলাম, অন্য কিছু না। বিশ্রী ঠোঁট? তুমি আসলে সুন্দরী ছিল না সেটা বলো। নিজের গুণগান গাইতে হবে না। ফাইন। শান্ত খুব সুন্দর করে হেসে দিল। এত সুন্দর করে হয়তো আহানার চোখে আর কাউকে এসে হাসতে দেখেনি। সে নিজের অজান্তেই হেসে ফেলল।
শান্ত এবার আহানার হাসি দেখে নিজের হাসি থামিয়ে নিল, তারপর বলল, যাও এখন। মানে কি? এখনো মলম লাগানোই তো হয়নি। তো কপালে ঠোঁটে লাগানো শেষ, যাও এখন। আহানা শান্তর দিকে তাকিয়ে উঠে চলে যেতে নিয়ে থেমে গিয়ে আবারও এসে বলল, আপনার হাত এরকম ঢেকে রেখেছেন কেন? শোনো, একটা মেয়ের সামনে এইভাবে উদম গায়ে বসে আমার ভালো লাগে না। আহানার ব্যাপারটা ঠিক হজম হলো না। পা টিপে টিপে কাছে এসে ছো মেরে শান্তর গায়ের থেকে টি শার্টটা নিয়ে নিল সে। এ কি, এতটুকু সরে গেছে কি করে? আর আপনি আমার থেকে লুকাচ্ছিলেন এতক্ষণ? আহানা হুট করে শান্তর পাশে বসে মলম নিয়ে লাগাতে লাগাতে বলল, সব ক্ষত দেখালেন, এটা দেখালে কি টাকা দিতে হতো? আমি জায়গা থেকে আমার ব্যথা দেখাই না। আহানা রেগে শান্তর হাতের ক্ষততে এক চাপ দিয়ে বলল, যাকে তাকে দেখানোর চেয়ে তো ব্যথা সহ্য করতে পারবেন, তাই না মিস্টার ঝগড়েটটা? এক মিনিট, ছকরেটটা মানেটা কি? আমার নাম শান্ত, ওকে? আপনি যেখানে ঝগড়ার বীজ বপন হয় সেখানে, তাই আপনার নাম দিলাম মিস্টার ঝগড়েটটা। নাইস না? নামটা একটুও সুন্দর না, বিরক্তিকর একটা নাম, চেঞ্জ ইট। আহানা পিছাতে পিছাতে বলল, আহারে আমার মিস্টার ঝগড়াইটা রে। এটা বলেই আহানা এক দৌড় দিল। তখনই শান্ত পিছন থেকে এসে আহানার কাঁধ চেপে ধরে ফেলল। আহানা কাঁধের চোটে ব্যথা পেয়ে কুকড়িয়ে উঠছে বারবার। বারান্দা থেকে শীতের হালকা বাতাস এসে গায়ে লাগছে, তার সাথে সূর্যমুখী ফুলের একটা চিরচেনা ঘ্রাণ। আকাশে চাঁদ, তার সাথে সূর্যমুখী ফুল বাতাসে নড়ছে। মনে হয় যেন শান্ত আহানার অজান্তেই তাদের এই সময়ের কাছে আসাকে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে যে, দেখো সবচাইতে সুন্দর ঠিক তখন লাগে যখন তোমরা মিষ্টি প্রেমে একসাথে হও। চাঁদের আলো আর তার সাথে সূর্যমুখী সৌন্দর্য, তার সাথে বাতাসের সাথে লেগে তাদের দোল খেলা। শান্ত আর আহানাকে কি দেখছে না? দেখলে হয়তো বা কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যেত, ভুলে যেত ঝগড়া, উজ্জীবিত হতো এক ভিন্ন প্রেমের, যে প্রেমের আশেপাশেও থাকবে না একে অপরের প্রতি কোনো ঘৃণা। দুজনার সামনেই ফ্লোর থেকে ছাদচুম্বী এক বিশাল আয়না, অথচ দুজনার একজনেরও সেদিকে নজর নেই। আচ্ছা, এদের কবে মিলন হবে? যেদিন সূর্যমুখী আর চাঁদ এসে বলবে, ভাই তাকা আমাদের দিকে, তোদের মিল করার জন্য স্বয়ং তোদের সামনে চলে এসেছে, হয়তো তখনও এরা ঝগড়া করেই যাবে। সূর্যমুখী তখন সেন্সলেস হয়ে পড়বে চাঁদের গায়ে। এটা দেখে যদি আহানা শান্তর প্রেম প্রেম ফিল হয়, আর কি। কি ম্যাডাম, ব্যথা লাগলো? আমাকে যদি এখন চেপে ধরে ব্যথা দিলে কেমন ফিল হয় বুঝছেন? লাগতেছে সারুন, না হলে আরো জঘন্য নাম দেব। আচ্ছা, আরো জঘন্য? দেখি, শোনো তো সাহস থাকলো। আগে হাত ছাড়ুন, তারপর নাম দিব। আমি বোকা, তাই না? আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে নামটা শুনে উধাও হয়ে যাবা। আচ্ছা, দৌড় দিব না। শান্ত আহানার কাঁধ থেকে হাত সরিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল। এবার বলো। আহানা পা পিছাতে পিছাতে বলল, মিস্টার আউলা ঝাউলা। আহানাকে আর পাইকে সে এক দৌড়ে মায়ের কাছে চলে গেছে। এই মেয়েটা এত দুষ্টামি করতে পারে? আলোচনা মানেটা কি? আবার কে জানে মিস্টার ঝগড়াটা মাছ পেটার ছিল। হোয়াট এভার, এই রতনকে তো পুলিশের হাতে তুলে দিছে, যেন সহজে ছাড়া না পায়। তার বন্দোবস্ত কাল করে আসবো। আপাতত আজ একটু রেস্ট নেই। উফ, বস্তির এই ছেলেগুলো ফাইটিং ভালোই জানে, তারপরও তো আমার আর নশাদ রিজের সাথে পেরে উঠলো না। সবগুলোকে মেরে হাড় করে ভেঙে তারপর বাসায় ফিরছে। কত বড় সাহস! আমার ছোটবেলার খেলার সাথে টাচ করার চেষ্টা করে। ছোটবেলা তিশানার আঙুল বাঁকা করে দিয়েছিলাম, কারণ সে আহানার হাত মুড়ে ধরেছিল। আর এই রতনের বাচ্চা রতন আমার আহানার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কথাগুলো বলা শেষে শান্ত হঠাৎ আয়নায় চোখ রাখলো। আমার আহানা মানে? এটা কি বললাম? ধুর, ও হচ্ছে জাস্ট ছোটবেলার ফ্রেন্ড, আর কিছু না। সে আমার না। কি রে আহানা, এমন হাঁপাচ্ছিস কেন? না, এমনি কিছু না। নিতু কোথায়? ওর সাথে গল্প করব। আচ্ছা যা, ও মনে হয় নিজের রুমে। আহানা নিতুর রুমের দিকে চলে গেল। শান্তি রহমান মুখটা ছোট করে নিচের দিকে চেয়ে আছে। তার মনটা ভীষণ খারাপ। তার ছেলে তার কথা শুনছে না, এমনকি আহানাও না। আহানার মা ওনার হাতটা ধরে বললেন, চিন্তা করি না বুবু, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। একদিন না একদিন ঠিকই বুঝবে। আমাদের ওদেরকে সময় দেওয়া উচিত। আচ্ছা আহনা আপু, ভাইয়ার দেখি তোমার ছোটবেলার সব মনে আছে, তো তোমার কিছু মনে নেই? না রে, তখন আমি এইটুকুন ছিলাম, আমার তো কিছুই মনে নেই। তো শান্ত ভাইয়া কতটুকুন ছিল যে ওনার সব মনে আছে? ওটা তো বুইড়া খাটাস, মনে হয় ওনার 8 বছর ছিল তখন। মানে আমার বয়সে ছিল? তোমার তো 7 বছর, তুমি আরো ছোট, আরো কিউটি। সবাই বলে আমি নাকি ভাইয়ার মতো হয়েছি, ভাইয়া তো আরো কিউট।
তুমি সুন্দর সেরো না? তোমার শান্ত ভাইয়াকে তো একটা ঝুলন্ত বাঁদরের মতো লাগে। শ্, আসতে বলো, ভাইয়া শুনলে রাগ করবে অনেক। তোমার ভাইকে ভয় পাই না আমি। আচ্ছা, একটা কাজ করো তো, তোমার ভাইয়াকে ধরে বিয়ে দিয়ে দাও, আমিও একটু বাঁচি। তাহলে তুমি রেডি হও। আরে আমি কেন? আমার কথা বাদ দাও, আমি জীবনও তোমার ভাইয়াকে বিয়ে করব না, অন্য মেয়ে খোঁজো। না আপু, তোমাকেই ভাবি বানাবো। কথাটা শুনে আহানা উঠে দাঁড়িয়ে বলল। জিন্দেগি বরবাদ হো গেয়া। নিতু খিলখিল করে হেসে দিল আহানার গান শুনে। এই হানা, ঘুমাতে আই। কটা বাজে খবর আছে তোর? আসতেছি মা। আহানা নিতুর রুম থেকে বের হতেই এক ধাক্কা খেল শান্তর সাথে। শান্তর হাতে ছিল সুপের বাটি। সে কোনো মতে বাটিটা ধরে সব দিক সামলিয়ে আহানাকে এক ধমক দিয়ে দিল। কি সমস্যা? চোখ কোথায় তুলে হাঁটো? আপনি? আপনার চোখ কই থাকে? সরুন, ঘুম পাচ্ছে আমার। আহানা পাশ কাটিয়ে চলে গেল, আর একটিবার ফিরেও তাকালো না, অথচ কিছুক্ষণ আগে সে এত এত কেয়ার করছিল। এই মেয়েটা নিজের দোষ কখনো চোখে দেখে না। রাত শেষ। সকাল সকাল শান্ত রেডি হয়ে অফিসে চলেও গেছে। জ্যাম বেশি হয় শান্ত আজ অফিসে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিল। আহান আজ পরিপাটি হয়ে কাজে বের হয়েছে। তার আজ একটাই উদ্দেশ্য, সেটা হলো একটা চাকরি পেলেই মাকে নিয়ে সে নতুন বাসায় উঠবে। রতনের ভয়ে সায়দাবাদে আর পা রাখা যাবে না, তার মানে সে বাসাটা বাতিল। কড়া রোদের ভিতর আহানা ঢাকার অলিগলি সবখানে চাকরি খুঁজে যাচ্ছে। সারাদিন ধরে তন্ন তন্ন করে অবশেষে আহানা চাকরির দেখা পেল। কথা হলো গিয়ে বেতন নিয়ে, মাত্র 5,000 টাকা। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত দোকানে বসে থাকতে হবে। মেয়েদের কসমেটিক্সের দোকান, একটা ছোটখাটো দোকান, আরো অনেক সহকারী আছে আহানার সাথে। আহানা সেটাতেই রাজি হয়ে গেল। এখান থেকে 5,000 পাবে, সেটা দিয়ে নতুন একটা বাসা নিয়ে ভাড়ায় থাকা যাবে। আর বাকি যে 3টা টিউশনই আছে ওগুলা থেকে 6,000 আসবে প্রতি মাসে। তাহলে এমনিতেই সংসার ভালোই যাবে। আহানা আজ খুশি খুশি বাসায় ফিরে গেল। মা শান্তর মায়ের সাথে গন্ধরাজটার বাগানে চা খাচ্ছেন বসে বসে। আহানা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে চেয়ার থেকে উঠিয়ে ঘুরতে ঘুরতে বলল, মা, আমি চাকরি পেয়ে গেছি। মা তো মহা খুশি। তারপর যখন শুনলেন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে পাবে মাত্র 5,000 টাকা, তখনই মুখটা ফ্যাকাশে করে ফেললেন তিনি। তার উপর আহানা বলল সে কিছুতেই শান্তর সাথে এক বাসায় থাকতে চায় না। মা মন খারাপ করে বললেন, ওসব না হয় বুঝলাম, কিন্তু তোর পড়াশোনার কি হবে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজই করিস? মা, ওসব বাদ দাও, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমার পড়াশোনা, এত কিছুর খেয়াল করতে হলে আর চাকরি করা হবে না। একটা চাকরি পেয়েছি, এটাই বা মন্দ কি? আহানার কথা আজ মা নিজের অজান্তেই কেঁদে ফেললেন। সংসার চালানোর দায়ভার মেয়ের উপর দিয়ে মেঘ থেকে তিনি তার সব ইচ্ছা স্বপ্ন তুলে নিলেন। স্বামী, বাবা ছাড়া সব পরিবারের বুঝি এই হাল হয়? কবে এই দিন ঘুষবে আমাদের? তার উপর এমন একটা মেয়ে জন্ম দিলাম যে কারোর থেকে একটা টাকাও এমনি এমনি নেয় না। তার জন্য শান্তর মতো একটা ছেলে, সাজানো গোছানো একটা পরিবার রেডি থাকার পরেও সে এসব কিছু নাকচ করে তার এই সংসার চালানোর মন প্রাণ সবটা দিয়ে রেখেছে। সে বুঝে না এসবেই সব হয় না, মাঝে মাঝে নিজেরও ভাবতে হয়। আত্মসম্মানকে উঁচু করে দেখতে গিয়ে সে আজ তার লেখাপড়ায় বিসর্জন দিয়ে দিল। আজ ওর বাবা বেঁচে থাকলে এমনটা কখনোই হতো না। কেন আমার ভাগ্য একটা কার অ্যাক্সিডেন্টের দরুন এভাবে ছারখার হয়ে গেল? আহানা রুমে এসে নিজের জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে ভরে বিছানার উপর ব্যাগটা রেখে আবারও বাসা থেকে বেরিয়ে পড়ল সে। এবার যাবে বাসা খুঁজতে। মা মন খারাপ করে শান্তি রহমানের পাশে বসে আছেন। তিনি মেয়েকে মানাও করতে পারেন না, কারণ আহানা অনেক জেদি একটা মেয়ে, তার কাছে তার সম্মানটাই সব। শান্তর সাথে বিয়েটা হয়ে গেলে এত কিছুই হতো না। ভাগ্য এসে দরজায় কড়া নাড়ছে, এই মেয়ে কিনা দরজা বন্ধ করে বসে আছে। আহানা এইগুলি সেইগুলি খুঁজতে খুঁজতে অবশেষে একটা বাড়ি পেল, যেটাতে প্রতি ফ্ল্যাটের ইউনিটকে 14 ভাগ করে ভাড়া দেওয়া হয়। মানে মানুষে গিজগিজ করছে চারিদিক। 3 রুমের একটা ইউনিট ভাড়ার জন্য পেল আহানা, তাও 5 তলাতে। ছাদের সাথে অ্যাটাচ 3 রুম, 2 বেডরুম আর একটা রান্নাঘর। 5,000 টাকা শুনে আহানা সেটাতেই হ্যাঁ বলে দিল। আর দেরি না করে আবার শান্তদের বাসায় ফেরত আসলো সে। মা একবার না করছেন তো একবার হ্যাঁ করছেন, যাওয়ার প্রতি কোনো মতই নেই তার। এদিকে শান্তি রহমান আহানার দিকে তাকাচ্ছেনও না। তিনি আহানার উপর প্রচণ্ডভাবে রেগে আছেন, কারণ আহানা একে তো বিয়েতে না করেছে, তার উপর এই বাসায় থাকতেও চাচ্ছে না। আহানা ওনাকে সালাম দিল, কিন্তু উনি আরেকদিকে মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে। আহানার কি করবে, মন খারাপ করে মায়ের হাত ধরে চলে গেল বাসা থেকে। সন্ধ্যা 7টা বাজে। শান্ত সবে বাসায় ফিরেছে। আজ একটু দেরি হয়ে গেছে, কাজের চাপ বেশি ছিল সকালে লেট করে যাওয়ার কারণে। শান্ত বাসায় ফিরতে দেখলো বাসার পরিবেশ একদম ঠান্ডা, কোথাও কোনো টু শব্দটাও নেই। শান্ত বিষয়টা নজর না দিয়ে ফ্রেশ হতে চলে গেছে।
আনা কি নাই বাসায়? থাকলে তো আমার সূর্যমুখীর বাগানে ঢুকে লন্ডভন্ড করে ফেলতো। তাহলে কোথায়? নিশ্চয়ই আম্মুর গন্ধরাজ বাগানটায় গিয়ে ফুল ছিঁড়তেছে। আজ এক ঝাড়ি দিব ওরে। শান্ত টি শার্টটা পরে নিয়ে রুম থেকে বের হলো। রিপাকে নাস্তা দিতে বলে সব রুমে একবার করে চক্কর দিয়ে আসলো, কিন্তু কোথাও আহানাও নেই, ওর মাও নেই। শান্ত একটা বিস্কিট মুখে দিয়ে রিপার দিকে তাকিয়ে বলল, আনা কোথায়? ওনারা তো চলে গেছেন কিছুক্ষণ আগে। মানে চলে গেছে মানে? কোথায় গেছে? আমাকে বলনি কেন? আহানারা নতুন বাসা নিয়ে সেখানে উঠেছে। আহানা নাকি একটা দোকানে চাকরি পেয়েছে। হোয়াট? আর আমাকে একবার জানালো না? মা ওদের বাধা দেয়নি? আহানা তো শোনে না কারো কথা। শান্ত রেগে নিজের রুমের দিকে চলে গেল। আহানা রে, এটা কোথায় বাসা নিলে? এরূপ চিপা কেন? থাকবো কেমনে? এত মানুষের হইচই কেন? আমার দম বন্ধ হয়ে আসতেছে। তো কি করবো আর? অন্যের বাসায় থাকার চেয়ে এটা হাজার গুণ ভালো। তুমি সবসময় অন্যের দয়ে থাকতে চাও কেন বলো তো? যাতে তোকে ভালো জীবন দিতে পারি, তা তো বুঝবি না তুই। আমার ভালো জীবন লাগবে না মা। আমার আত্মমর্যাদা সম্পন্ন একটা জীবন চাই, যেখানে আমি আর আমার পরিশ্রমের কামাই দিয়ে তোমাকে নিয়ে বাঁচতে পারবো। কারোর কোনো দয়াই থাকবো না। যা, কি রাত বিরাত, রাতে কি না খেয়ে থাকবো তোর আত্মসম্মানের জন্য? আহানা মুখটা ছোট করে রান্নাঘরে গেল, চোখে পানি এসে গেছে তার। চোখ মুছে রান্নাঘরটা একবার পরখ করে নিল সে। পুরো তাকগুলো খালি, সবই খালি। হাতে টাকা আছে 1500। এগুলো দিয়ে মাসের বাকি দিন মানে 20 দিন কাটাতে হবে। পরের মাসে বেতন পাবো। এখন বরং তরকারি কিনে আনি। আহানা বাসা থেকে বের হতেই শুনতে পেল নিচে কতগুলো ছেলের হট্টগোল, সবগুলো চিকনার দল। 17-18 বছর বয়সী হবে মনে হয়। আহানা মাথার ঘোমটা টেনে চুপচাপ নামছে সিঁড়ি দিয়ে। ছেলেগুলো কথা বন্ধ করে আহানার দিকে তাকিয়ে আছে সবাই মিলে। মনে হয় আর এর আগে মেয়ে দেখেনি। এবার সবাই ফিসফিস করে শুরু করে দিল একে অপরের সাথে। একজন বলল, মনে হয় নতুন এসেছে মেয়েটা। আরেকজন বলল, মনে হয় বড় আপু। আরেকজন বলল, তাহলে আসসালামু আলাইকুম। আরেকজন বলল। সিনিয়র আপু যখন বউ। এটা নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। আহানা পিছন ফিরে কোমরে হাত দিয়ে বলল, আরেকটা আছে। সিনিয়র আপু যখন শাশুড়ি। এটা বলে আহানা চলে গেল। এবার সবাই মিলে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এটা কি বললো মেয়েটা? আহানা নিচে নেমে এদিক ওদিক তাকালো। এই সময় তরকারি পাবো কই? এই এলাকা তো ভালো করে চিনি না আমি। সামনে দোকানপাট আছে, আর এপাশে সব বাড়ি, দোতলা, 5তলা, 7তলা এরকম। তো আহানার সামনে রাস্তার ওপাশের দোকানগুলো জিজ্ঞাসা করার জন্য গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এখানে আশেপাশে কোথাও তরকারির বাজার আছে বলতে পারবেন? তুমি তো মনে হয় এখানে নতুন। তরকারি বাজার তো এখান থেকে অনেক দূরে, তবে এ সময় ভ্যান গাড়ি চাই এই রোড দিয়ে। বড় বাবা। এখন? আচ্ছা, তাহলে আমি অপেক্ষা করতেছি। আহানা দালানগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছে। টিনের ঘর পেল না, পেলে হয়তো বা ভাড়া আরো কম লাগতো। যেহেতু বেতনে সব হয়ে যাবে তাই দালানেই উঠলো। চিকন গলি রোড, মানুষ এত বেশি এ এলাকায়। আহানা সেখানে দাঁড়িয়ে আছে যেখানে কয়েকজন বয়স্ক লোক টুলে বসে আছে। আজকের খবরের ব্যাপারে আলাপ আলোচনা করছে, হাতে গরম চায়ের কাপ নিয়ে। এরকম জনবহুল এলাকা আমি আর দুটো দেখিনি। মনে হচ্ছে কোনো যৌথ পরিবারে থাকতে এসেছি। এত মানুষ চারপাশে, একদিনেই সবার সাথে ভাব হয়ে যাবে। মা তো মনে হয় এতক্ষণে প্রতি ইউনিটের আন্টিদের সাথে ভাবও করে ফেলেছে। এই সরু পথটা দিয়ে কিছুক্ষণ বাদেই সাইকেল করে কেউ না কেউ যাচ্ছে। বাপ রে বাপ, এত ব্যস্ত এরিয়া। ভ্যান গাড়ি আসতে প্রায় 10-15 মিনিট লেগে গেছে। দূর থেকে ভ্যান গাড়ি দেখতে পেয়ে আহানা জলদি করে ওনার সামনে এসে দাঁড়ালো। পটল, বেগুন, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, বরবটি, লেবু এসব আছে। আহানা অনেক ভেবে কলমি শাক আর বরবটি নিবে ঠিক করলো। তো ভাইয়া, কলমি শাক 2 মুঠো কত করে? 15 টাকা। এটা আবার কোনো হিসাব? 1 মুঠো 5 টাকা হলে 2 মুঠো 10 টাকা। 15 টাকা হয় কেমনে? আপনি 3 মুঠা নেন 15 টাকা দিয়ে। না, বাসায় ফ্রিজ নাই। রাঁধলে আজকেই রাঁধতে হবে, কাল পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আমি 2 মুঠোই নিব ব্যাস। আচ্ছা, আর কি নেন? বরবটি কেজি কত করে? 80 টাকা। ওই দিন না দেখলাম 50 টাকা। কোথায়? আমাদের সায়দাবাদে 50 টাকা করে পাওয়া যায়। আপনি এত দাম চাচ্ছেন কেন? আমি সায়দাবাদ থেকেই আনছি, তো এত দূর থেকে আনছি, একটু চাইবো না বেশি? নিব না আমি বরবটি। কাল সায়দাবাদ যাব একটা কাজে, তখন আসার সময় 50 টাকা দিয়ে বরবটি নিয়ে আসবো, দেখিয়েন আপনি।
এতক্ষণ পর কলমি শাক 2 মুঠো, চাল 1 কেজি, আর এসব কি মশলাপাতি? তেল নিয়ে ফিরলি তুই, আজ এগুলো খাবি? কলমি শাক ভাজি করে নাও, ভাত আমি রাঁধবো। কাল সায়দাবাদের বাসায় গিয়ে আমাদের বাকি সব জিনিসপাতি নিয়ে ফিরবো, তাহলেই তো হয়ে যায়। তোকে আমি একা খাওয়াতে যেতে দিব না। তুমি সহ যেও তাহলে, আর নয়তো আমি রূপাকে সাথে করে নিব। ও, আমি তো ভুলেই গেছি, আমি আর ভার্সিটিতে যাব না কোনোদিন। তার উপর সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ আছে। তাহলে তোমাকে নিয়ে বিকেলে, আরে না ধুর, বিকালেও তো টিউশনি আছে, কি করা যায় বলো তো? নিতুকে পড়িয়ে শান্তকে নিয়ে যাস, তাহলেই তো হয়। অসম্ভব, আমি ওই লোকটার সামনেও যাব না আর। তাহলে রাতে আমি না হয় যাবো তোর সাথে। সেটাই, চলো, আমি তোমার শাক্কাটায় হেল্প করব। 3টা রুমের মধ্যে সবগুলোই বন্ধ, শুধু রান্নাঘরেরটা বাদে। আহানা আর তার মা নিচে ফ্লোরে বসে শাক কাটছে। পাশের বাসার আন্টির থেকে আপাততর জন্য 2টো পাতিল নিয়ে এসেছে আহানা। কাল পাতিল টাতিল সব নিয়ে আসতে হবে একেবারে। আহানা শাক বেছে দিয়ে চাল ধুচ্ছে বেসিনে গিয়ে। মা শাক হাত দিয়ে কুচি করতেছেন, দাবটি সব বাসায় রেখে এসেছেন তারা। আহানা ভাত বসিয়ে রুমের দিকে গিয়ে ধুমধাম করে সেই রুম দুটো পরিষ্কার করে ফেললো। তারপর ফ্লোরে গোল হয়ে বসে গালে হাত দিয়ে সামনের জানালাটা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অনেকদিন বাদে তার মনে হচ্ছে তাকে আর কেউ জ্বালাবে না। রতন প্রতিদিন জ্বালাতো, আর এখন আর জ্বালাবে না, বেশ ভালো। আহানা মুচকি এসে ফ্লোরে লম্বা হয়ে শুয়ে পড়ল। আউ মাগো! আহানা উঠে বসে পিঠ ঘষতে ঘষতে ফ্লোরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এত শক্ত এটা, ঘুমাবো কি করে আমি? ধুর, কোনো কিছু না নেই, ড্যাং ড্যাং করে নতুন বাসায় এসে পড়লাম। আহানা উঠে গিয়ে জানালার গ্রিল ধরে আনমনে আকাশের দিকে চেয়ে বলল, মিস্টার ঝগড়া একটা, আমাকে আর পাচ্ছেন না আপনি? কিরম লাগে এখন? আমি বুঝি না এই মেয়েটার এত এত জেদ দেখে কি করে। আসলে সে কি মানুষ নাকি অন্য কিছু? মেয়ের একটু ভাব দেখায় সেটা জানে, বাট এরকম ভাব দেখায় জীবনের প্রথম দেখলাম। আজব একটা মেয়ে সে। আরে ভাই, জেদ দেখানো দরকার তো রতনকে দেখাতো, ইটস ফাইন। তো আমাকে কি জন্য দেখায় সেটাই বুঝছি না। আমি ওর কি লাগে সে কি জানে না? কি লাগে ভাইয়া? শান্ত এতক্ষণ বারান্দার বিনব্যাগে আধা শোয়া অবস্থায় সূর্যমুখীর বাগানটার দিকে চেয়ে কথা বলছিল নিজেই নিজের সাথে। হঠাৎ নিতুর কথায় হকচকিয়ে ঠিক হয়ে বসে দরজার দিকে তাকালো সে। না তো, কিছু লাগে না। আসবো? আসেন আসেন, ভিতরে ঢুকে আবার জিজ্ঞেস করতেছি কেন? তো তোমার কি লাগে বলো, আমিও শুনি। শত্রু লাগে, এত বাকনামি করতে হবে না। কি জন্য এসেছিস সেটা বল আগে। সত্যি সত্যি বলবো নাকি মিথ্যে মিথ্যে? এত ঢং তোকে কে শিখিয়েছে? আহানা? আহানা আপুর নাম নিলাম না, তুমি আহানা আপু বলছো কেন? আমি তো এমনি এমনি এরকম ডায়লগ দেই। আচ্ছা সত্যিটাই বল। পরশু আমার স্কুলে সিন্ড্রেলার অভিনয়ের কম্পিটিশন আছে, মানে সবাই সিন্ড্রেলা সেজে আসবে, যার অভিনয় বেশি ভালো হবে সে উইনার। তো আমায় বলিস কেন? আমি কি তোকে নাচে নাচে শেখাবো, যেমন করে সিন্ড্রেলা জামা ধরে দৌড়ে পালাচ্ছিল 12টা বাজার সাথে সাথে? নাইস, তুমি তো দেখি সবটা জানো। তুমি আমাকে শিখাইয়া দাও কিভাবে সিন্ড্রেলা জামা ধরে দৌড়ে যাচ্ছিল। আমি অবশ্য কার্টুনে দেখেছিলাম, তবে অভিনয়টা আসতেছে না ঠিক। আমার আর কাজ নাই তাই না? আমার অফিসের কত কাজ, যা এখান থেকে। তোমার সত্যিই কাজ নাই, আমি দেখছিলাম তো বারান্দায় বসে বসে। আহানা তোমার কি লাগে এসব বলতেছিলা। এত পাগলা হয়ে গেছিস তুই? যাবি নাকি ধরে দিব এক চল? আমি মায়ের কাছে গিয়ে বলবো তুমি এতক্ষণ আহানা আপুকে নিয়ে কথা বলতেছিলা। এই এই দাঁড়া, ঠিক আছে আমি তোকে শিখিয়ে দেবো। এখন রাত হয়ে গেছে, তুই যা, আমি কাল শিখাই দেবো। ঠিক আছে। নিতু নাচতে নাচতে চলে গেল রুম থেকে। শান্ত বারান্দা থেকে এসে তার রুমের দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসে পড়েছে। মাথার চুলগুলো এলোমেলো করে ফোনটা নিয়ে শুয়ে পড়ল সে। ডাটা অন করে মেসেজ রিকোয়েস্ট চেক করতে দেখলো 32টা মেসেজ দেওয়া কণা তাসনিম আইডি থেকে। এই নিয়ে ওর 10টা আইডি শান্ত ব্লক করে দিয়েছে। শান্ত বিরক্ত আবারও ব্লক করলো ওকে। জানু, বেবি এসব লিখে রেখেছে। শান্ত সবসময় ফেসবুকে দ্য পিপুল ইউ মে নো চেক করে, নোটিফিকেশন চেক করে না। আর ইনবক্সে একটা গ্রুপ আছে, রিয়াজ, নওশাদ আর সূর্য তো আগ্রহবশত সেই গ্রুপের মেসেজ চেক করতে গেল। নওশাদ আর রিয়াজ মিলে শান্তর আর আহনার ঝগড়ার টাইমের কতগুলো ছবি তুলে গ্রুপে দিয়ে রেখেছে। শান্ত রেগে মেগে গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছে। তারপর গেল দ্য পিপুল ইউ মে নোতে। সব চেক করতে করতে চোখে পড়লো একটা আইডি।
আইডির নাম আহানার ইচ্ছে ঘুড়ি। আহানা নামটা আনকমন বলে শান্ত বারবার এটাই মনে হলো যে আইডিটা আহানার হতে পারে, তাই সে ভেতরে গেল। আহানার নিজের কোনো ছবি দেওয়া না থাকলেও সব ছবি পুতুলের, আর কভারে একটা পিক দেওয়া, সেটা হাতে নীল চুড়ির। হাতটা দেখে শান্তর আর 2 মিনিটও দেরি লাগেনি চিনতে। শান্ত এবার শিওর হলো এটা আহানা। সব ছবিতে 10টা থেকে 12টা লাইক, সবগুলো মেল লাইক। শান্ত মুখ বাঁকিয়ে চলে আসলো ওর আইডি থেকে। ও ভাব দেখাতে পারে, আমি পারি না। আমি রিকোয়েস্ট পাঠাবো না। হাহ, এই যে আত্মসম্মানের রানী, আসেন খেতে আসেন। কিছুই তো আনেন নাই, পাতিলে রেখেই খান। খেয়ে আমাকে উদ্ধার করেন। আহানা মুখ বাঁকিয়ে মায়ের হাতে খাবার খেয়ে নিল। তারপর কোনো রকম ফ্লোরে মায়ের শাড়ি বিছিয়ে শুয়ে পড়লো, ব্যাগ মাথায় নিচে দিয়ে। পরের দিন সকাল হতে আহানা ঠিক করলো যেহেতু 9টা থেকে দোকানে বসতে হবে, তো এখন গিয়ে সায়দাবাদ থেকে সব জিনিসপাতি নিয়ে আসার মোক্ষম সময়। রাতে যেতে ভয় করে, তাই মাকে ঘুম থেকে উঠিয়ে দুজনে মিলে সায়দাবাদ এসে পৌঁছালো। তখন সকাল 7টা বাজে। এদিক ওদিক বারবার তাকাতে তাকাতে আহানা আর তার মা হেঁটে চলেছে সম্পূর্ণ ভয় রতনকে নিয়ে। মা দরজার তালা খুলে ভেতরে ঢুকলেন, তারপর আর দেরি না করে এক এক করে সব জিনিসপাতি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা রিক্সা এনে তুললেন। এখন বাকি রইল খাটটা, আর রিক্সায় আটলো না। আহানা বলল রিক্সা আরেকটা নিয়ে নিবে খাটের জন্য। খাট খুলে খণ্ডগুলো রিক্সায় তোলার পর মোট 2টা রিক্সা মালামাল হলো। আহানার তার মা তাই রিক্সা আরেকটা নিয়ে ফিরলেন। আহানা রিক্সাওয়ালাদের টাকা বুঝিয়ে দিয়ে মাকে বলল আস্তে আস্তে সব গুছাতে, আর নয়তো রেখে দিতে, সে এসে সব ঠিক করবে। এখন সে তার কাজে যাবে। মা ঠিক আছে বলে ওকে 1 বোতল পানি এগিয়ে দিল। আহানা 1 বোতল পানি ব্যাগে পুরে বের হলো বাসা থেকে। আজ থেকে তার দায়িত্বের ভার বাড়লো। কাজ বেশি, টাকা কম, পড়ালেখাও বন্ধ। এত কিছু যে বিসর্জন দিলাম, একদিন নিজেকে বিসর্জন দিয়ে দেবো আমি, তাও হাল ছাড়বো না। আনাজ হেঁটে সেই দোকানটায় আসলো। এমনিতেও মালামাল আনতে গিয়ে অনেক টাকা খরচা গেছে, তাই বাধ্য হয়ে সে হেঁটেই আসলো। ওদিকে দোকান খুলে দিয়েছে দোকানের মালিক, মালিনী, রহিম আপু। বাকি সহকারীরাও এসে গেছে দেখছি। আনা সালাম দিয়ে ভেতরে গিয়ে চেয়ার টেনে বসলো। মালিনী সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে চলে গেল তার কাজে। আহানা গালে হাত দিয়ে বসে আছে। এত বোরিং লাগছে ওর। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন একটা কাস্টমার আসলো না। কি ব্যাপার উষা, এসব কি? আমি না তোমাকে বললাম মিস্টার রূপমের ফাইলটা আনতে? তুমি সিরাজের ফাইল এনেছো কেন? কিন্তু স্যার, আপনি তো বললেন রূপমের ফাইল না আনতে, ওখানে যে ফাইল আছে সেটা আনতে, তাই তো আমি সিরাজের ফাইল এনেছি। ও, আমি ভুলে গেছিলাম। যা এখন তুমি। স্যার, কফি পাঠাবো? না, তার দরকার নেই। এই সময় আবার রিয়াজের ফোন। এবার যদি বলে বিয়ে ঠিক, তো বলবো আমি আসবো না। এই কর্নার বেয়াদবি আর ভাল লাগে না আমার। হ্যালো, কিরে হারামি, তোরে ফোন দিয়ে এত দেখোস না? আহানার সাথে অলসেট? গ্রুপেও মেসেজ সিন করে লেফট নিয়েছিস, কি ব্যাপার? ওর কথা তুলবি না, বাদ দে। কিসের জন্য ফোন করেছিস সেটা বল আগে। আগামী মাসের 4 তারিখে আমার গায়ে হলুদ, পরের দিন বিয়ে। আপনি কিন্তু 10 দিন আগে যাত্রা মোড়াতে এসে হাজির হবেন। আমি কিচ্ছু শুনতে চাই না। নো এক্সকিউজ। বাপের পরে রাপ্তার, তাই না? আমার কাজ নাই। 10 দিন আগে গিয়ে বসে থাকবো তোর বাসায়। আমি তো বিয়ের দিনও যাবো না। কনার ব্যাপারটা ভুলে যা। এবার বলে দিবি তোর আর আহানার বিয়ে ডান, তারপর আর কিছু বলবে না, দেখিস? তার মানে আহানাকে আবার আমার সাথে তোর বিয়েতে আর গায়ে হলুদে নিয়ে যেতে হবে? তাহলে তুই বল, কনা থেকে কি করে বাঁচবি? আমি তোর বিয়েতে যাবই না, ব্যাস। তাহলে তোর বিয়েতে আমি, নাওশাদ আর সূর্য যাব না, দেখিস? আসিস না, বাই। শান্ত কল কেটে দিয়ে ফোন টেবিলে রেখে দিল। তারপর উঠে গিয়ে ওর অফিসের রুমটার জানালার পর্দা সরিয়ে ফেললো এক টান দিয়ে। নিচের গাড়ি আর মানুষগুলোকে পিঁপড়ার সমান লাগছে, আর উপরে বিশাল আকাশ, টুকরো টুকরো মেঘ ভেসে চলে যাচ্ছে। শান্ত আকাশের দিকে তাকিয়ে থেকে চুপচাপ টেবিলের উপরে থাকা ফোনের দিকে একবার তাকালো। তারপর এসে ফোন হাতে নিয়ে আহানার মাকে ফোন করতে গিয়ে থেমে গেল। না, আমি ফোন করবো না। করলে আন্টি ভাববে আমি আহানাকে পছন্দ করি। থাক, ফোন করবো না। ও যেমন তেমনই থাক, আমার কি, বরং ভালোই আছে। সে জ্বালাচ্ছে না, ঝগড়া করছে না। আহানা আজ সারাদিনে শুধু 2টা কাস্টমারের মুখ দেখেছে। কতবার যে চোখে ঘুম এসে গিয়েছিল তার খবর নেই, কিন্তু চাকরি তো চাকরি, করতে তো হবেই। বিকাল হতেই সে দোকান থেকে বের হয়ে চিত্রাকে পড়াতে গেল সোজা। তারপর চিত্রাকে পড়ানো শেষ করে রুনা আর সিয়াকেও পড়ালো। এবার শেষে নিতুকে পড়াবে। হাত পা চলছে না, আস্তে করে হেঁটে আসতেছে সে। ভাইয়া, শান্তিতে কফিও খেতে দিবি না? এমন করে চিল্লাস কেন? শান্ত টিভি থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। সেখানে নিতু গোলাপি রঙের একটা সিন্ড্রেলা ড্রেস পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা লুঙ্গি। জামা পরেছিস ভালো কথা, এত লুঙ্গি নিতে গেলি কেন? আমার যতদূর মনে আছে সিন্ড্রেলার হাতে তো লুঙ্গি ছিল না। আরে ভাইয়া,
তুমি কাল আমাকে বলেছিলা সিন্ড্রেলা কেমনে অভিনয় করে সেটা শিখিয়ে দিবা, আর আজ সারাদিন গিয়ে এখন আহানা আপু আসার সময় হয়েও গেল, আর তুমি এখনো ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না? ও সরি, আমি কাজের চাপে একদমই ভুলে গেছিলাম। শান্ত টিভি অফ করে পকেটে হাত ঢুকিয়ে নিতুর কাছে এসে বলল, চল স্টার্ট করি। 1 মিনিট, তোর হাতে লুঙ্গি কেন সেটাই তো বললি না। ও মা, সিন্ড্রেলা ড্রেস পরে অভিনয় করতে হবে না? আর ড্রেসটা যেহেতু আমি পরে আছি সেহেতু তুমি ড্রেস মনে করে এই লুঙ্গিটা পরে নাও। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি শাহরিয়ার শান্ত কিনা লুঙ্গি পরে সিন্ড্রেলা সাজবো? তুই আসলে কি আমার মায়ের পেটের বোন? মনে তো হচ্ছে তোকে ডাস্টবিন থেকে তুলে এনেছিল। তোকে কে শেখালো? নওশাদ ভাইয়া। ওরা আমি পরে বোঝাবো, এটা রাখ তুই এখন। ভাইয়া প্লিজ আপাততর জন্য এইটা পরেই শিখাও না প্লিজ, কেউ তো আর দেখছে না। রিপা আপু আম্মুর রুমে, বুয়াও নাই। ফাইন। শান্ত 3/4 প্যান্টের উপর দিয়ে লুঙ্গিটা পরে নিল, তারপর লুঙ্গিটা হাতে নিয়ে উঁচু করে বলল, দেখ, ও মা গো, 12টা বেজে গেছে, আমার এখন চলে যেতে হবে। এটা বলে এমন করে দৌড় দিবি। শান্ত লুঙ্গি ধরে নিতুর দিকে চেয়ে সামনে দৌড়াতে গিয়ে আহানার গায়ের সাথে এক ধাক্কা লেগে ওর গায়ে গিয়ে পড়ল, আর আহানা ভার নিতে না পেরে সে সমেত এর নিচে পড়ল দুম। ও মা, সিন্ড্রেলা দেখি উল্টে পড়ে গেল, বাট সে তো পড়েনি আসলে। আমি তো দেখছিলাম দৌড়ে গাড়ি করে চলে গিয়েছিল, যাওয়ার সময় জুতো একটা রেখে গিয়েছিল ভুলে। বাট ভাইয়া, তোমার জুতো দেখি 2টা আমার সামনে পড়ে আছে। আজব, এসব কি? সরুন, আমাকে দেখলেই শুরু করেন নাটক। আহানার কথায় শান্তর হুঁশ আসলো, জলদি করে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখলেই মানে তুমি দেখে হাঁটতে পারো না সেটা বলো। আমি দেখে হাঁটবো? আপনি যে নিতুর দিকে তাকিয়ে আসছিলেন সেটা? যখন দেখলাম ওদিকে চেয়ে আসতেছি সরে পড়তে পারোনি। আসলে হ্যান্ডসাম ছেলে দেখলে ইচ্ছা করে সামনে দাঁড়াবে। এক্সকিউজ মি, আমি যখন দেখলাম আপনি তেড়ে এদিকে আসতেছেন তখনই আমি ডান পাশে সরে গিয়েছিলাম, কিন্তু আপনি বাম পাশ থেকে ঘুরে ডান পাশে এসে পড়লেন। আমি কি করতে পারি? আহানা আপু, শান্ত ভাইয়া, তোমরা থামো প্লিজ, আমার কাজই তো হলো না। আহানা শান্তর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। আহা, বাঙালি খেতে চাষাবাদ করে কৃষকদের মতো লাগতেছে। এই ভেবে আহানা ফিক করে হেসে দিল। শান্ত আহানার হাসি দেখে লুঙ্গিটা ধরে সোজা চলে গেল নিজের রুমের দিকে। নিতু যাও, পড়তে বসো। আজ তোমার কত পড়া বাকি আছে, খবর আছে তোমার? আপু পড়া বাদ দাও, কাল আমার স্কুলে সিন্ড্রেলা কম্পিটিশন, আমাকে জিততেই হবে যে করেই হোক। তাহলে তোমার ভাইয়াকে বলো যে শিখাই দিতে, আমি পারবো না কিন্তু। আপু প্লিজ। আহানা পড়লো মহা ঝামেলায়। সে এখন কি করবে? এদিকে নিতু ড্রেস পাল্টিয়ে এসে আহানার হাতে দিয়ে বলল এটা পরে অভিনয় করে দেখাতে। আহানা বাধ্য হয়ে হ্যাঁ তো বলে দিল, কিন্তু এখন সে নিতুর রুমে সিন্ড্রেলার ড্রেসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিতু তো ওর বোনের মতনই, তার উপর পুচকে একটা মেয়ে, ওর কথা না রাখে কি করে? জামাটা একটু টাইট হবে, তবে বেশ ফিট হয়ে যাবে গায়ে। সিন্ড্রেলা ড্রেস তো, তাই একটু বড় সড়ো জামাটা। আহানা এসব ভাবতে ভাবতে জামাটা পরে নিল। আয়নায় নিজেকে দেখে নিজেই হা হয়ে চেয়ে আছে সে। কি সুন্দর, একদম সিন্ড্রেলার মতন লাগছে। আহানা জামাটা ধরে রুম থেকে বাইরে পা রাখতেই শান্তর সাথে এক ধাক্কা খেয়ে গেল। শান্ত হাতে জুস নিয়ে মায়ের রুমের দিকে যাচ্ছিল তখন। আহানাকে রেগে কিছু বলতে যাবে তার আগেই আহানাকে এমন বেশে দেখে হাঁ করে চেয়ে আছে সে। আহানা মুখ বাঁকিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না আপনি? কি হলো, কথা বলছেন না কেন? স্টুপিড। আহানা চলে গেল তার সব প্রশ্নের উত্তরে শান্তর নীরবতা দেখে। শান্ত এখনো হাঁ করে আহানাকেই দেখছে। গায়ে আষ্টে পৃষ্ঠে জামাটা লেগে আছে, আহানার চুলগুলো ছেড়ে দেওয়া। এত সুন্দর লাগছে যে শান্তর আর দুনিয়ার খবর নেই। পরে নিতু শান্তর হাত ধরে টান দিতে শান্তর হুঁশ আসলো। নিতুর দিকে না তাকিয়ে মায়ের রুমের দিকে চলে গেল সে। তাকালেই হাজারটা প্রশ্ন করে বসবে নিতু। আহানা নিতুকে বেশ ভালো মতন অভিনয় কি করে করতে হবে শিখিয়ে দিয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। একেবারে 8টা বেজে গেছে। আহানা ঘড়ির দিকে চেয়ে হা করে বলল, হে মা, এত দেরি কি করে হলো? আমাকে তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আহানা জামাটা চেঞ্জ করে বাসা থেকে বেরিয়ে এক দৌড় দিল। তার আগে কেউ ওর হাত ধরে আটকে ফেলেছে ওকে। আহানা হাতের দিকে তাকিয়ে তারপর যে ধরেছে তার মুখের দিকে তাকালো। শান্ত মুখটা গম্ভীর করে চেয়ে আছে ওর দিকে। আমার আজ এমনিতেও দেরি হয়ে গেছে, আর আপনি কি না আমার হাত ধরে আটকে আমার সময় আরো নষ্ট করছেন। তুমি আবার একা একা রাত করে বের হয়ে বিপদ মাথায় তুলতে চাও? তো তাতে আপনার কি? শান্ত আহানার হাত হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে স্বাভাবিকভাবেই বলল, আমার কিছু না, তবে আমার দায়িত্ব বটে। দায়িত্ব? কিসের দায়িত্ব? আমি তো আপনার কিছু লাগি না,
তাহলে কিসের দায়িত্ব আপনার? আমার আমার বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ে তুমি, তো আমার তো অনেক কিছু লাগবে। চাপা মারবেন না, হাত ছাড়ুন। ছাড়বো না, চলো আমার সাথে। শান্ত আহানার হাত ধরে হেঁটে চলল কারের দিকে। আপনি যদি ভেবে থাকেন আপনার সাথে গাড়ি করে আমি বাসায় ফিরবো, তাহলে ভুল ভাবছেন। আমি তো সেটা ভাবিনি। মানে? মনেটা সহজ, কারে উঠো। নো ওয়ে, আমি বাসায় যাচ্ছি রিক্সা নিয়ে। আপনি প্লিজ দখল দিতে আসবেন না। আমি নিজের রক্ষা নিজে করতে পারি। ওই দিনও নিজেই করেছিলাম। সো দূরে থাকেন, নিজের চরকায় তেল দেন। বাই। এই কিসের এত চেয়ে তোমার? আমার সামনে সেন্সলেস হয়েছিল সেদিন। রতনের সামনে হলে তখন কি হাল হতো তোমার জানো? আমি তোমাকে নিয়ে আন্টির কাছে এনেছিলাম। রতন হলে সিধা কি করতো ধারণা আছে? হেল্প করে আবার খোটা দিত। খোটা বলো না, এটাকে মনে করে দিয়েছি জাস্ট। আমি একা বাসায় যাব। শান্ত চুপচাপ আহানাকে কোলে তুলে সিটে বসিয়ে দরজা লাগিয়ে দিল হুট করে। আহানা ভাবতেও পারেনি শান্ত এমনটা করবে। আপনি একটা খারাপ লোক, আমাকে টাচ করতে মানা করিনি আমি? শান্ত ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে চুইংগাম চিবাতে চিবাতে গাড়ি স্টার্ট দিল। আপনি আমার কোনো কথাই সিরিয়াসলি নেন না কেন বলুন তো? কারণ তুমি একটা বাচ্চা মেয়ে, বাচ্চাদের কথা তো কান্দিতে নেই বড়দের। আমার প্রতি এত কেয়ার দেখিয়ে মায়ের সামনে ভালো হতে চান, তাই না? তাহলে একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। কোন পথ দিয়ে নিচ্ছেন আবার? শুনুন, আমি আপনার সাথে আলাদা কোথাও দাঁড়িয়ে বা বসে কথা বলতে চাই না। আমি এখনই কথা শেষ করতে চাই বলে শর্টকাট দিয়ে যাচ্ছি। জলদি বাসায় ফিরতেও পারবা, আর আমার কথা বলে শেষ হবে ততক্ষণে। কিসের কথা? রিয়াজের পরের মাসের শুরুতেই বিয়ে। আমার সাথে যাওয়ার জন্য তৈরি হও। আমাকে পাগলে ধরছে তাই না? জীবনেও না। আপনি গিয়ে খান বিয়ে, ওইবার চুমু দিতে চেয়েছেন, এবার কি করবেন কে জানে। শোনো, ওটা ভুলবশত ছিল, আর কিছু না। বাদ দাও সব। কাল বিকেলে আমার অফিসে এসো, একসাথে রিয়াজের বিয়ের গিফট কিনতে যাবো। আপনি হুকুম করছেন এমন ভাবে যেন আমি আপনার সব কথা মানি, তাই না? এটাও মানবো না। কি করবেন? শান্ত কার থামিয়ে ফেলল। কার থামালেন কেন? আমার বাসা তো আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। কোথায় নিয়ে এলেন আমাকে? নামো। আমি এখন একা বাসায় ফিরবো। এমন জায়গায় নামতে বলতেছেন যেটার কিছুই চিনি না আমি। আজব তো। ঠান্ডা মাথায় কথা বলবো বলে নামতে বলেছি তোমাকে, নামো। না, শান্তর ধমকে ভয় পেল, আবার মাথার মধ্যে রাগের পাহাড় গড়তে গড়তে কার থেকে নামলো সে। শান্ত এগিয়ে এসে আহানার সামনে দাঁড়িয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।